দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমরা এই অনুষ্ঠানে এই টক শোতে রাজনৈতিক এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থেকে আজ আমরা সেরকম কিছু টপিক নিয়ে ডিসকাস করব। তবে আলোচনায় যাবার পূর্বে আমাদের দুজন অতিথি আছেন, তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে আছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, এবং আমার বাম দিকে আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জানি যে কিছুক্ষণ আগেই আশরাফ ভাই এবং হেলাল ভাই দুজনকেই বলছি যে আমাদের প্রধান উপদেষ্টা, আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের অংশ হিসেবে সর্বদলীয় একটি মিটিং করেছেন এবং মোটামুটি সব রাজনৈতিক দলই ওখানে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে, একটা ব্রিফিংও হয়েছে। আমরা এই মুহূর্তে আসলে ব্রিফিংয়ের সামারিটা পাইনি, সো আমরা জানি না যে এটার কন্টেন্ট এবং প্রকাশের সময়টা কি বলা হয়েছে। কিন্তু আপনার কাছে প্রথমে যাবো আশরাফ ভাই, যে আমি জানতে চাচ্ছি এই আপনার কি মনে হয় কিনা, আপনি এগ্রি করবেন কিনা এটার সাথে যে এই ঘোষণাপত্রটা নিয়ে কালক্ষেপণ করা হয়েছে কিনা, কারণ এটা জুলাই গণ অভ্যুত্থানে এটা তার পরপরই হয়তো দেওয়া যেত, এটার জন্য 4-5 মাস সময় লেগে গেল, এটা কেন হলো এবং এটা নিয়ে কি কোনো দ্বিমত আছে? প্রথম কথা যে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আপনি জানেন যে 5ই আগস্টের পরপর যদি 7 দিন বা 10 দিনের মধ্যে এটি হতো তাহলে অনেক সময় উপযোগী হতো এবং ওই সময় আমাদের প্রত্যেকের যে স্পিরিটের জায়গাটা ছিল, যেটি দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছি, সেটি আপনি প্রস্ফুটিত হতে দেখতে পারতেন কোনো ধরনের ভিন্ন মত দ্বিমত এইসব ছাড়া। গত 5 মাসে যেটি হয়েছে যে স্বাভাবিকভাবেই যে এখন সবার মত পথ প্রকাশ পেয়েছে, রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার একটি বিষয় রয়েছে, নির্বাচন নিয়ে কেউ বলছে স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত, কেউ বলছে জাতীয় সরকারের নির্বাচন, আবার সরকারের দিক থেকে সংলাপ করে সংস্কারে যাওয়া নাকি নির্বাচন আগে। তার মানে আমাদের অনেকগুলো ইস্যু সামনে চলে এসছে। আমাদের খুব মোটা দাগে না হলেও ছোট ছোট বৈপরীত্য প্রকাশ পেয়েছে, এক ধরনের অনৈক্যের সুরও ভেসে এসেছে। এই জায়গায় জুলাই ঘোষণাপত্র আমার মনে হয় যে আগের যেই এককভাবে করা যেত, সবাই একমত হতো, সেই জায়গাটিতে এখন নেই। তবে আমি কিন্তু এই ঘোষণাপত্রের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দেখি, কেননা আপনি যেভাবে স্বৈরাচারকে বিদায় দেওয়া হয়েছে, যেভাবে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং যেভাবে আমরা বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে অনেক সংস্কারের আয়োজন করছি। আপনি জানেন গতকালকে 4টি কমিশন সংবিধান সহ তাদের প্রস্তাবনা দিয়েছে। আমি বারবার সংবিধান এবং নির্বাচন কমিশনের কথা বলবো, কেননা সেখানে অনেক মৌলনীতির পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সব সংবিধান সংস্কার বা নির্বাচনী ব্যবস্থাপনা সংস্কার আপনি কোন ভূমিতে দাঁড়িয়ে করছেন? জুলাই অভ্যুত্থান হচ্ছে সেই ভূমিটি। এখন সেই ভূমিটি যদি আপনি ওয়েল ক্রাফটেড না হয়, সেই ভূমিটি যদি আপনি বয়ানটা ঠিক না করেন, সেই ভূমিটি যদি আপনি প্রকাশ না করেন যে ওইটি কি শুধু একটি ইভেন্ট ছিল, 36 দিনের একটি অভ্যুত্থান ছিল, নাকি তার পেছনে 16 বছর ছিল, নাকি আমরা ক্ষমতায় যে স্বৈরতন্ত্র জেকে বসে, শুধু হাসিনা স্বৈরতন্ত্র না, অতীতেও যারা বসেছিল বা ভবিষ্যতেও যারা বসার আশঙ্কা আমরা করি, তাদের ব্যাপারেও আমাদের কিন্তু মতামত প্রকাশ পেয়েছে। এবং জুলাইতে কিন্তু শুধুমাত্র ক্ষমতাসীনদের ব্যাপারে আমাদের মতামত প্রকাশ পেয়েছে তা কিন্তু না, রাজনীতির ব্যাপারেও পেয়েছে। বাংলাদেশ কি করে পরিচালিত হবে, তরুণদের কি ভূমিকা হবে, আপনি এমনকি 71-এর স্বাধীনতা বিরোধীদেরকে আমরা কোন জায়গায় দেখছি, অথবা যারা মুক্তিযুদ্ধকে বিপণন করেছিলেন, ট্রেড অফ করার চেষ্টা করেছিলেন অনির্বাচিতভাবে ক্ষমতা থেকে, এই অনেকগুলো বিষয় কিন্তু আছে। যদি এটি সুলিখিত, সুগ্রন্থিত এবং সুপাঠ্য না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হতে পারেন, যে মনে হয় মানে হাসিনাকে আমরা বিদায় দিয়েছিলাম, এটি একটি ইভেন্ট ছিল। কাজে আমার মনে হয় ঘোষণাপত্রটি জরুরি। তবে আজকের প্রেক্ষাপটে বিএনপি বা বড় দলগুলো এই ঘোষণাপত্রকে যেভাবে দেখবেন সেটি হয়তো 5 মাস আগে ছিল না। কাজে আমরাও দেখার অপেক্ষায় যে ঘোষণাপত্রটি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। জি, অ্যাবসলিউটলি। হেলাল ভাই, আশরাফ ভাইয়ের কথার ইয়েতেই বলছি, উনি একটি কথা বললেন যে অনেকের সুর ভেসে উঠছে, কারণ কালক্ষেপণ করা হয়েছে এই ঘোষণাপত্র নিয়ে। আপনি এই বিষয়ে আপনার মতামত জানবো। এটাও জানবো যে আপনাদের দলের থেকে এই ঘোষণাপত্রের গুরুত্ব কতখানি বা আপনাদের অবস্থানটা কি? বক্তব্য যে আমাদের এই দল তো আজকের যে সর্বদলীয় বৈঠক সেখানে অংশ নিয়েছে, অর্থাৎ এটার গুরুত্ব অনুধাবন করেছি বিধায় তো আমরা অংশ নিয়েছি। এটা নিয়ে আর আলোচনা না করাই ভালো। আমরা তো গুরুত্ব অনুধাবন করেছি।
এখন বক্তব্য হলো যে আমরা বারবার বলছি যে ইট ইজ টু লেট টু ডিক্লেয়ার দ্য আপনার রেগুলেশন, দ্য প্রক্লেমেশন অফ রেগুলেশন, ইট ইজ টু লেট। এটা অনেক দেরি হয়ে গেছে। আপনি 5ই আগস্টে সবাই যেটা বলছে যে আশা এবং আকাঙ্ক্ষা যেটা ছিল সেটাকে এখন ঘোষণা করতে গেলে আমি বারবার বলেছি এটা একটা ম্যানুফ্যাকচার্ড মনে হয়, মানে একটা আপনার ম্যানুপুলেশন, এক ধরনের এক্সাজারেশন এর উপর আরোপিত হবে। জি, এবং মনে হচ্ছে যে উপর থেকে কিছু যেন চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং মনে হচ্ছে এর পেছনে হয়তো কোনো একটা মহল কাজ করছে যে যে জিনিসটা 5ই আগস্টের আগে করা উচিত ছিল, যদিও করা হয়নি বিভিন্ন কোন কারণে জানি না, এখন সেটাকে করার জন্য এত তোর জোর। এবং এটা যদি করতেই হয় তাহলে অন্য অন্য যে রাজনৈতিক শক্তিগুলো ছিল, রাজনৈতিক অভ্যুত্থানের শক্তি ছিল, সবার সাথে আলোচনা করে একটা ন্যাশনাল কনসেনসাস, যেটা বিএনপি বারবার বলছে, এটা আলোচনার ভিত্তিতে যদি ঘোষণাপত্রটি হতো তাহলে কিন্তু এত বিতর্ক আজকে আসতো না। আপনার আমাদের ছাত্র ভাইয়েরা বলল যে ঘোষণাপত্র জারি করা হবে, তাদের পেছনে অনেক লোক এই ঘোষণাপত্রের পক্ষে অনেক বয়ান তৈরি করলো, সবই ঠিক আছে, কিন্তু যদি এই ছাত্র ভাইরা যে তাদের মাথায় যখন আসলো এটা করতে হবে, তখন অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে দিলে ভালো হতো। সরকার আবার এখানে দেখলাম বলল যে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আবার সরকার নিজের মধ্যে অ্যাসিমিলেট করলো। তারপরে আশরাফ কাছে আবার ঠিকই বলছে যে গত 5 মাসে এই নির্বাচন, গণতন্ত্র, এই ইম্পর্ট্যান্ট বিষয়গুলোকে দীর্ঘসূত্রিতা করবার জন্য, মানে আপনার মুখোমুখি দাঁড় করে দেবার জন্য, নির্বাচন, গণতন্ত্র এইগুলোকে থমকে দেবার জন্য বিভিন্ন রকম বাইনারি কনফিউশন তৈরি করা হয়েছে। সংস্কার, বিচার, স্থানীয় সরকার নির্বাচন, আর অনেক কথা তৈরি করা হয়েছে। এই জন্য এই ঘোষণাপত্র কি সেরকম একটা কোনো বাইনারি কিনা যে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো দেখেন, আমাদের মধ্যে এখন দরকার যেটা ঐক্য, যেটা প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে বক্তৃতায় বলেছেন যে সমস্ত মানে অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আপনি যে ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছেন, নতুন করে আবার ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। আবার যে ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছেন তার বিভিন্ন ব্রেন চাইল্ড এখনো বাংলাদেশে আপনার কর্তৃত্ব করছে, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, আর আপনি শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, সুযোগ কালক্ষেপণ কেন? এই যে পরাজিত ফ্যাসিবাদের বা বিতাড়িত ফ্যাসিবাদের যে ব্রেন চাইল্ড যারা রয়ে গেছে বাংলাদেশে, তারা তো এই পানিটা ঘোলা করতেই পারে যে যদি বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থায় যায় তাহলে তারা জানে তাদের যে অপকর্মের জন্য বিচার হবে। এই জন্য তারা অস্থিতিশীল করে রাখতে চায় দেশটাকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে বাংলাদেশে যে এটা ব্যাপক পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, এই জিনিসটা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে নেয়নি। সুতরাং তাদের থেকেও ষড়যন্ত্রের তীর ছোড়া হচ্ছে, আর ভিতর থেকে তো ষড়যন্ত্রকারীরা রয়েই গেছে এবং তাদেরকে প্রাইস পোস্টিং করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আজকে দেখেন, আপনারা যে সমস্ত অনেক কথা বলেন যে রাষ্ট্র মেরামত করবেন, অমুক করবেন, সংস্কার করবেন, সব কিছু করবেন, কাকে দিয়ে করবেন? ওই স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের দিয়ে করবেন যারা প্রশাসনে বসে আছে। তারা কি আপনার এই সংস্কার প্রস্তাব ঠিকমতো প্রতিপালন করবে? একটা উদাহরণ তো আপনি দেখেছেন যে একটা সংস্কার প্রস্তাব দেয়নি, শুধু আলোচনা করেছে, তাতেই আপনার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে বলা হচ্ছে। কবে বলবে এই সমস্ত লোকজন যে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে? এবং আপনার কায়সার বা আরেকটা কথা বলছে যে আমরা কিন্তু বাংলাদেশে যাই করি, ৭১-এর যে মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা থেকে যদি আপনি বিচ্যুত হন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ কোনোভাবেই এটা মেনে নেবে না। আমরা ৯০-এর গণ অভ্যুত্থান করেছি কিন্তু ৭১-এর চেতনায়। ৭১ আমরা করেছিলাম কি জন্য? গণতন্ত্র ছিল না, এই জন্য তো আমরা প্রথম তো গণতন্ত্র ছিল না বলে তো আমরা স্বাধীনতা অর্জন করলাম। ৯০-তে আমরা কেন স্বৈরাচার বিদায় করলাম? গণতন্ত্র ছিল না। ২৪-এ কেন ফ্যাসিবাদকে বিদায় করলাম? গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছিল না বিলাই বৈষম্য ছিল, এই জন্য নাম হয়েছে বৈষম্য বিরোধী আপনার আন্দোলন। এখন আপনি একবার চিন্তা করেন, যদি সরকার কোটা সংস্কার যে আন্দোলন শুরু হয়েছিল এই কোটা যদি মেনে নিত,
অর্থাৎ ছেলেদেরকে চাকরির ব্যবস্থা যদি করে দিত, তাহলে কি আপনি মনে করেন যে শেখ হাসিনার পতন হতো না? তারপরও কিন্তু শেখ হাসিনার পতন হতো, কারণ তখন সমস্ত রাজনৈতিক দলগুলো মাঠে রয়েছে এবং তার বিরুদ্ধে 17 বছরের একটি আন্দোলন সংগ্রাম ইতিহাস রয়েছে। অতএব এই যে জুলাই ঘোষণাপত্রে আপনারা শুধু জুলাই জুলাই আগস্ট বলেন, ঠিক আছে, জুলাই মাসে সম্পন্ন হয়েছে, আগস্টের 5 তারিখে শেষ হয়েছে, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান বললে সবাইকে ইনক্লুড করা হয়। আপনি ঘোষণাপত্রে যদি শুধু জুলাই মাসে এবং আগস্ট মাসে যারা হত্যা হয়েছে তাদের বিচার দাবি করেন, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 150 নেতাকর্মী জুলাই আগস্টে হত্যাকাণ্ড হয়েছে। তারপরেও আমরা বলছি গত 17 বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছে, তার বেশি গুম হয়েছে। আমরা তাই বলছি সারা বাংলাদেশে, শুধু বিএনপি না, সারা বাংলাদেশ, বিএনপি প্রধান বিরোধী দল, তাই বললাম। সুতরাং 17 বছরে যে সমস্ত অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন এই ফ্যাসিবাদ করেছে, আওয়ামী মাফিয়া সরকার করেছে, এর বিচারে কথা বলতে হবে। এটা একটা এর ইতিহাস আপনার জুলাই ঘোষণাপত্রের এই 17 বছরের ইতিহাসও কিন্তু থাকতে হবে যে কি হয়েছে। জি, ধন্যবাদ হেলাল ভাই। আশা ভাই, আরেকটা একটু যদি বলি যে আজকে এই ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন যে এই ঘোষণাপত্রে পলিটিক্যাল এবং লিগ্যাল বেজ আছে কিনা, এটা নিয়ে আসলে ভাবার বিষয় আছে। আপনার একটু মত জানতে চাচ্ছি। প্রথম কথা, একটা রাজনৈতিক বেস তো আছেই, কেননা আপনি একটি গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকারটি বিদায় নিয়েছে এবং তার যে আইনগত ভিত্তি সেটাও কিন্তু অ্যাপিলেট ডিভিশন, আপনি জানেন যে সরকারের শপথ নেওয়ার সময় তারা ওই পথটিও পরিষ্কার করেছে যে অন্তর্বর্তী সরকার কোন ভিত্তির উপরে শপথ নিলেন। যে কারণে আমরা তখন বলেছিলাম যে দুটি চয়েস আপনার কাছে ছিল, আপনি চাইলে কিন্তু তখনই সংবিধান রহিত করে আপনি কিন্তু বলতে পারতেন এটি একটি বিপ্লবী সরকার এবং আমরা দেশের আইন কানুন মতে, যেহেতু সরকারটিকে আমরা আইন কানুন মতে বিদায় দেইনি, আমাদের সরকারও আইন কানুন মতে হবে না, ভবিষ্যতে যখন আমরা পার্লামেন্ট হবে, সরকার গঠন হবে, তখন আইন প্রণয়ন করে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা একটি মাঝপথে রয়েছি, আমাদের সরকারটি শপথ নিয়েছে রাষ্ট্রের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অধীনে, তাই তো? কিন্তু বিপ্লবটি হয়েছে বা গণ অভ্যুত্থানটি হয়েছে সম্পূর্ণ মাঠ থেকে এবং তার কোনো আইনানুগ ভিত্তি কিন্তু নাই। কাজেই এই ঘোষণাপত্রের একটি আইনানুগ ভিত্তি দাঁড় করাতে হবে এবং এই ঘোষণা, আমি একটু আগে যে আপনি অন্য উত্তরদাতার কাছে যাওয়ার আগে যেটি বলছিলাম যে রাজনৈতিক ভিত্তি কিন্তু পরিষ্কার, যে আমরা 17 বছর বলি, 16 বছর বলি, একটি ফ্যাসিবাদী শাসন, পরপর 3টি নির্বাচন হয়েছে যেখানে ভোট হয়নি, সরকারটি মোটামুটি অনির্বাচিত ছিল এবং তারা গুম খুনে ব্যস্ত ছিল, তারা অনেক মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, তারপরে 36 দিনে এসে গণহত্যা করেছে। মানে জুলাই গণঅভ্যুত্থান বলা হচ্ছে কারণ এক্সিকিউশনটা তাই হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বললে তার প্রেক্ষাপট বলা হবে না, আমি তা মনে করি না। আমি কিন্তু প্রেক্ষাপট না বললে মনে হবে এটি 36 দিনের একটি বিষয়, সেটি কিন্তু ইতিহাসের অপব্যাখ্যা দেওয়া হবে, সেটি কিন্তু ঠিক হবে না। কেননা শেখ হাসিনাকে যখন আমরা বিচারের মুখোমুখি দেখতে চাই, তাকে আমরা 16 বছরের স্বৈরাচারী শাসনের এবং গুম খুনের এবং এই যে বিএনপির মতো বিরোধী দল যার লক্ষ লক্ষ মামলা এবং তার কর্মীরা কোন অবস্থায় ছিলেন আমরা কিন্তু দেখেছি। রাজনৈতিক দলগুলো তাদের মতো আন্দোলন করেছিলেন। দেখুন, সরকারটি একটি রাজনৈতিক সরকার ছিল না, সরকারটি একটি মাফিয়া স্টেট তৈরি করেছিল রাষ্ট্রের অর্গানগুলোকে সাথে নিয়ে। সেটি কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে আন্দোলন করে ফেলা কঠিন যদি না আপনি গণ অভ্যুত্থান করেন। অতএব সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন আমার মনে হয় তার একটি জরুরি জায়গা রয়েছে যে আপনি রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড় করালেন, আইনগত ভিত্তি দাঁড় করালেন, কেননা সেটি না হলে পরবর্তীতে আপনি অনেক সংস্কার যখন করবেন সেই সংস্কার নিয়ে আগামীতে, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হতে বেশি দিন লাগে না, ধরেন 10 বছর পরে, 15 বছর পরে কেউ হয়তো প্রশ্ন করলো, আদালতে গেল, রাজনৈতিকভাবে প্রশ্ন করলো যে এই সংস্কারগুলোর ভিত্তি কী, ওই সরকারটির ভিত্তি কী ছিল, তারা কি অবৈধ ছিল নাকি তারা বৈধভাবে ক্ষমতা নিয়েছিল। আমার মনে হয় আমাদের খুব দারুণ একটি ইতিহাস রচনার সুযোগ হয়েছে, কেননা মানুষের ইচ্ছার, আমরা 90 সালের কথা হচ্ছিল, 90 সালেও আমরা মনে করেছি যে আমরা একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু এবারের অভ্যুত্থানের যে চেহারা এবং অংশগ্রহণ মানুষের, বিশেষ করে সর্বস্তরের রাজনৈতিক দল থেকে শুরু করে সব, মাদ্রাসার স্টুডেন্ট, শ্রমিক, কৃষক, যাকেই বলবেন, এটি যদি আমরা সুন্দর করে লিপিবদ্ধ না করি তাহলে ভবিষ্যতে বিকৃতির সুযোগ রয়েছে, থাকবে। আসিফ নজরুল আজকে ব্রিফিংয়ে একটা কথা বলেছেন যে আরও যদি দরকার হয় আলাপ আলোচনা করার রাজনৈতিক দলগুলোর সাথে উনি আবার বসবেন। এটা কি কালক্ষেপণের আরেকটা ইঙ্গিত কিনা?
একটু যদি শর্ট করে আমার বলেন মনে আমাদের হয় না বিরতির সময়। কালক্ষেপণের না। দেখুন, ঘোষণাটি নিয়ে সরকারও একটু বেকায়দায় রয়েছে। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা ঘোষণাটি দিতে চাচ্ছেন, এবং এটি কিন্তু আমি বুঝতে পারি তাদের অ্যাংজাইটির লেভেলটা কি। দেখুন, তারা ফ্রন্ট লাইনে ছিলেন, তাদেরও কিন্তু একটু জীবনের আশঙ্কা ঝুঁকি এগুলো রয়েছে। ভবিষ্যতের যদি আমরা ভিন্ন মতের ভবিষ্যৎ দেখি, তাহলে এখন সরকার প্রথমে তাদেরকে হয়তো অ্যালাউই করেছিল যে তারা ঘোষণা দিয়ে দিবেন, পরবর্তীতে সরকার বলল আমরা দিব, পরে সরকার বলল যে না, আমরা ফ্যাসিলিটেট করব, আমরা ঘোষণা দিব না। তাহলে যদি ফ্যাসিলিটেট করতে হয়, আজকে বিএনপি, জামাত বা বাম দলগুলো সবার সাথে তো আপনার বসতে হবে, এবং আপনি জানেন যে এখানের ভাষাগত পার্থক্য কিন্তু হবেই, কেননা কোন দল কিভাবে এক্সপ্রেস করবে এই অভ্যুত্থানকে সেটি কিন্তু থাকবে। কাজে আমার মনে হয় ঐক্যমত্যে আসতে হলে এটি লাগবে। তবে আমি আহ্বান করব, এসবে যদি আমরা বিরোধে জড়াই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব ভালো না। কিন্তু এগুলোতে আমরা যত দ্রুত কমনালিটি বা কমন গ্রাউন্ড দাঁড় করাতে পারি, আমার মনে হয় যেভাবে দেখুন গণ অভ্যুত্থানটি হয়েছে, তখন আমরা কেউ ভাষাগত বিরোধ নিয়ে মাঠে নামি নাই। আমরা বলেছি যার যা কিছু আছে আমরা নিয়ে নামলাম, এবং সরকারকে হটাতে হবে, পরেরটা পরে দেখা যাবে। আমার মনে হয় ওই স্পিরিটটা এখনো থাকতে হবে ঘোষণাপত্রের ব্যাপারে। এই বিষয়ে আপনি কি কিছু অ্যাড করতে চান হেলাল ভাই? কায়সার ভাইয়ের সাথে আমি একটু কন্টেস্ট করতে চাই যে এই যে ঘোষণাপত্র, এইটা কি আমাদের এই বিপ্লবী ছাত্র বা বিপ্লবী জনতার সেফগার্ড নাকি? ভাই যেটা বললেন যে এক ধরনের সেফগার্ড কিন্তু বটেই। আমার বক্তব্য হলো কায়সার ভাই যে বিপ্লব, বিক্ষোভ, বিদ্রোহ যারা করে তারা এই অ্যাংজাইটিতে থাকে না। এবং যদি আপনি কোনো কাগজে সমাধান করে কখনো কোনো কিছু সেভ করা যায় না, তাহলে আপনার বাংলাদেশে অনেক ইন্ডেমনিটি হয়েছে, অনেক কিছু হয়েছে না বাংলাদেশে, তারপরে তো বিচার হয়েছে না। সুতরাং আপনি ঘোষণাপত্রে যাই লেখেন না কেন, যদি আবার ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে আপনার ওই কাগজ ছেঁড়া কাগজের মতোই তার মূল্য হয়ে যাবে। তখন মাইট ইজ রাইট, তাই না? অর্থাৎ বিপ্লবীরা বা বিক্ষোভকারীরা কখনো এই কাগজকে তাদের সেফগার্ড হিসেবে ভাবে না। অর্থাৎ এই বয়ানটা কায়সার ভাই, আমি বিনয়ের সাথে আপনারা বলছি, এই বয়ানটা আমাদের ছাত্র ভাইদেরকে আন্ডারমাইন করে। যারা বিপ্লবী, এই বয়ানটা আমার নিজের না, আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে। কেন বলি কথা, অনেকেই বলছে না কেন বলি, 5 থেকে 8 তারিখের মধ্যে আমাদের কিন্তু সুযোগ ছিল একটি বিপ্লবী সরকার করার, এমনকি জাতীয় সরকার করার রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এটি একটি লম্বা আলোচনা, কেন হয়নি, কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু আবার সংবিধান মতো একটি সরকারের শপথ নিয়েছি। আমরা কিন্তু যেই বিপ্লবীরা কাগজ ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, সেই বিপ্লবীদের চেহারা কিন্তু 5 থেকে 8-এ হতে দেখিনি সরকার গঠনে। আমার ধারণা ঘোষণাপত্র অথবা অ্যাংজাইটি তারই ধারাবাহিকতা। দীর্ঘ 17 বছর পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এবং যেই 10 ট্রাক অস্ত্র মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল, সেগুলো বলা হচ্ছে এখন ভুল বা মিথ্যা প্রমাণ হয়েছে, তাকে এই জন্য খালাস দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাগুলো করা হয়েছিল, ওনার একাধিক মামলা ছিল, সবগুলো থেকে উনি খালাস পেয়েছেন। হেলাল ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যদি মিথ্যা বা ভুল মামলাগুলো করা হয়ে থাকে, এটা প্রমাণ হচ্ছে এখন, তাহলে এটার এগেইনস্ট আপনাদের দল থেকে কোনো স্টেপ, লিগ্যাল কোনো স্টেপ নেওয়া হবে কিনা? এটা তো আমাদের যে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই, উনি আজকে মুক্তি পেলেন, এবং আমরা মনে করি, বিএনপি রাজনৈতিক দল হিসেবে মনে করি, অন্যায় এবং অবৈধভাবে তাকে এতদিন রাজনৈতিক প্রতিহিংসা তাকে আটকে রাখা হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বললে হয়তো এখানে কম বলা হবে, এইখানে বৈদেশিক শক্তিরও একটা প্রভাব। যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ গত 17 বছর একটা স্যাটেলাইট রাষ্ট্রে অলিখিতভাবে ভারতের একটা বেজেল স্টেট যেটাকে বলা হয়, ক্লায়েন্ট স্টেট, মক্কেল রাষ্ট্রে পরিণত হয়েছিল। সুতরাং শুধু বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সের প্রতিহিংসার শিকার তা না, বৈদেশিক নীতির একটা প্রতিহিংসার শিকারও তিনি হয়েছিলেন। এখন আমার বক্তব্য হলো, এর সাথে যারা যারা একজন ব্যক্তিকে এতদিন অন্যায়ভাবে জেলে পুরে রেখেছে, যেহেতু আজকে আইন থেকে তিনি মুক্তি পেয়েছেন, তার মানে বাংলাদেশের কোর্ট বলছেন হি ইজ ইনোসেন্ট, তাহলে তার এই 17 বছরের এই ক্ষতিপূরণ, বিশেষ করে ক্ষতির জন্য যারা যারা দায়ী, তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
যে তাদেরকেও বিচারে কাঠগড়ায় করাতে হবে, যারা প্রসিকিউশন ছিলেন, যারা উকিল ছিলেন, যারা বিচারক ছিলেন, যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা এফআইআর করেছেন, যারা আপনার অভিযোগপত্র দাখিল করেছেন, এই সবার সাথে সবাইকে এর মধ্যে ইনক্লুড করে এটার বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশে এই যে বিচারহীনতাটা সংস্কৃতি হবে এবং অনেক ক্ষমতায় থেকে অনেক লোক অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারবে না। উনি যে ইনোসেন্ট সেটা প্রমাণ হয়েছে, দেরিতে হলে তো প্রমাণ হয়েছে। তাদের তো আমাদের কোর্টগুলো তো এখন ফ্রিলি কাজ করে, আমাদের এই কোর্টগুলোতে উপর কোনো চাপ নেই এখন। অন্তত 5ই আগস্টের পরে আমরা এটা বলতে পারি যে আমাদের আইন বিচারাঙ্গনে এখন আর সেই উপর থেকে কোনো চিরকুটও পাঠানো হয় না, কাউকে কোনো বলে আপনার রায় দেওয়া হয় না। সুতরাং যেখানে একটা জাস্টিস এখানে হয়েছে, সুতরাং এতদিন তিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য এই সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা উচিত। এখন বক্তব্য হলো যে দেখেন যে শুধুমাত্র বাবর সাহেবের এই বিষয়টা না, বেগম খালেদা জিয়ারও ক্ষেত্রে একই ঘটনা। যারা যারা এই অন্যায় বিচারের সাথে জড়িত ছিল প্রসিকিউশন, তাদেরও বিচারের আওতায় আনা উচিত। আমি যদি আরেকটু এক্সটেনশন করি তাহলে দেখেন আমাদের এই যে 2008 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন রিগড করেছে যারা, যারা ম্যানিপুলেট করেছে, এই সমস্ত নির্বাচন কমিশন এবং এর সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা উচিত। এবং গত 17 বছর যে সমস্ত হত্যা, নির্যাতন, গুম, খুন হয়েছে, এই সবগুলোকে অ্যাড্রেস করে এদেরকেও আপনার বিচারের আওতায় আনা উচিত, ইনক্লুডিং শেখ হাসিনার সহ। সুতরাং আপনি বাবর ভাই হয়তো একটা সিম্বল হতে পারে, তার বিচার শুরু হলে আমি টোটাল 17 বছর যারা আমাদের বিরুদ্ধচারণ করে, আমাদের দেশের বিরুদ্ধচারণ করেছে, মানুষকে হত্যা করেছে, এদেরকে বিচার আওতায় না আনলে এটা একটা বিচারহীনতার সংস্কৃতিতে পরিণত হবে। তাই বলে আপনি যদি গণতন্ত্রের পথকে রুদ্ধ করেন, নির্বাচনের পথকে রুদ্ধ করেন, আমরা বিএনপি বলেছে যে বিচার, সংস্কার, নির্বাচন সবই একসাথে চলতে পারে। এবং এই সরকারের যেহেতু পারফরমেন্সের একটা দুর্বলতা আছে, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে। এজন্য এই সরকারকে উচিত হবে আপনার দ্রুত আপনার একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করা। জি হ্যালো ভাই, থ্যাংক ইউ। আশা ভাই, আমি ওনার কথার পরিপ্রেক্ষিতেই বলবো যে উনি একটা কথা বলেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে। আর আরেকটা যদি বলি যে এই যে মামলা, পাল্টা মামলা, একটা রিজিম চেঞ্জ হলে তখন আমরা বুঝতে পারি যে আগে ভুল হয়েছিল। এই যে একটা প্র্যাকটিস আমাদের রাজনীতিতে, এটার সমাপ্তি এবার কি ঘটবে কিনা আপনার আশা? আমার মনে হয় ঘটবে না। কেননা এই যে ধরেন আজকে লুৎফুজ্জামান বাবর যেভাবে মুক্তি পেলেন বা নিকট অতীতে আরও বেশ কিছু মামলা যেভাবে রায় হলো, তার ঠিক উল্টোটা আমরা দেখেছি গত 16 বছরে। এবং আপনি দেখেন যে আমরা যখন কোনো ঘটনা ঘটার পরে রায় দিয়ে দিই, মন্তব্য করে ফেলি, তখন কি পুলিশের বা বিচার বিভাগের বা বিচারিক আদালতের আর কোনো সুযোগ আছে সে তারকে ভিন্নমত দেওয়ার? এই কালচার থেকে আমাদের আগে বেরোতে হবে। প্রথম কথা দেখুন, কোনো ঘটনা যখন ঘটে, সেটি 21শে আগস্টের গ্রেনেড হামলা হোক অথবা 10 ট্রাক অস্ত্র মামলা হোক, রাষ্ট্রের উচিত হবে একটি নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে দেখা যে এর সাথে কারা যুক্ত। এর সাথে যদি প্রতিবেশী গোয়েন্দা সংস্থা যুক্ত তাহলে একরকম, এর সাথে যদি কোনো জঙ্গিবাদী গোষ্ঠী যুক্ত, এমনকি সরকারের যদি সেকেন্ড ম্যান যুক্ত হয়, থার্ড ম্যান যুক্ত হয়, যেই হোক, এইভাবে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু মানুষের আস্থাটা বিচার বিভাগের প্রতি থাকবে। তাহলে তদন্তটা এমন হবে, আপনার কাছে গুজবাম্প হবে যে দেশে এরকম অপরাধ সংগঠিত হয়। আমরা কি দেখলাম? আমরা যে আজকে লুৎফুজ্জামান বাবর বেরিয়ে আসলেন, তাতে আমরা দেখলাম উনি বেকসুর খালাস পেলেন, তার আগে উনি যাবজ্জীবন খাটছিলেন। তার মানে আপনি দেখেন টু এক্সট্রিম। এখন আজকেরটা আবার ভবিষ্যতে প্রশ্ন করবে নাকি কেউ, ফাঁসির আদেশে উনি কন্ডেম সেলে ছিলেন, কন্ডেম সেল থেকে বেরোলেন। আচ্ছা, তাহলে আমরা যেই জায়গাটাতে দুর্বলতা দেখছি সেটা হচ্ছে যে আপনি আগ বাড়িয়ে রায় দিয়ে দিবেন না, মন্তব্য করবেন না। দেখুন, রাজনীতিবিদরা যখন মন্তব্য করে, উনি রাজনীতিবিদ হিসাবেই করেন, তার ওখানে একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করা, দুর্বল করা, ক্ষমতাচ্যুত করা এবং ক্ষমতার চারপাশ থেকে সরিয়ে দেওয়া, অথবা এমন কোনো ব্যক্তিকে নিয়ে কালিমালিপ্ত করা যাতে শাসনটিকে কালো মনে হয়। এই তো, আমরা যেন বিচারের নামে এটি হতে না দেখি, আমরা যেন তদন্ত হতে দেখি, আমরা যেন যারা দোষী সঠিকভাবে তাদেরকে দোষী সাব্যস্ত হতে দেখি। কাজেই এই কন্টিনিউয়েশন আগামীতে কোন দিকে যাবে, এটির খুব ভালো হতো যদি আমি আপনার প্রশ্নের উত্তরে না বলতে পারতাম যে এটি আর আগাবে না, আজকেই শেষ। কিন্তু আমার মনে হয় আমাদের ভেতর থেকে যদি এই কালচারটি থেকে আমরা বেরোতে না পারি, আগামীতেও আপনি হয়তো এরকম ঘটনা দেখবেন। দেখুন, আমাদের এখানে সাগর রুনি হত্যা,
কি করলেন শাসক দলটি, এটি তো আর বিএনপির সাথে সংশ্লিষ্ট না, কিন্তু একজন সাংবাদিক দম্পতি তার কি তার ছেলে কি তাদের বিচার পেল? দেশের লোকরা কি তার বিচার পেল? আমাদের কমিউনিটি কি তার বিচার পেল? পেল না। অদ্ভুত সব নাটক সাজানো হলো। কোনোদিন ব্যবসায়ী গোষ্ঠী জড়িত, মিডিয়ার কেউ জড়িত, অন্য সাংবাদিক দম্পতি জড়িত কিনা আই ডাউট। 100 বার পিছাইছে বলে। এটা রাষ্ট্রের যে চেহারাটা আপনার কাছে আনে সেটি হচ্ছে যে মুখ চিনে চিনে এখানে বিচার হয়। আপনি জনগণ সবাই একই আইনের আওতায় নেই। আপনি শাসক দলের সাথে থাকলে একরকম, আপনি তার ভিন্ন মতের মানুষ হলে তো আপনার অবস্থাই নেই। আপনি খুব ভাগ্যবান যদি আপনি আইনগতভাবে জেলেও যান। আর গত শাসনে যেটি ঘটলো, আপনি গুম হলেন, খুন হলেন, বিনা বিচারে নিহত হলেন। এই জায়গায় আমরা দাঁড়িয়ে কাজে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। কাইসার ভাই, গত সপ্তাহে একটা কথা বলি, দেখেন যখন মানবতা বিরোধী রায় হলো, কাদের মোল্লারে কিন্তু প্রথমে ফাঁসি দেয়নি, দিয়েছিল কি জানো, যাবজ্জীবন। তারপরে আপনি এটা মব ভায়োলেন্স করলেন, এটা কি মব জাস্টিস বলবো না মব ভায়োলেন্স বলবো, গণজাগরণ মঞ্চ করার পরে বিচারক তার রায় চেঞ্জ করলেন। এইটাকে কতটুকু মানানসই আপনি বলেন? বিচারক রায় দিয়েছে, এরপরে আপনার রাজপথে যখন মব ভায়োলেন্স হলো তখন উনি আবার তার জাস্টিস চেঞ্জ করলেন। আমি তো বলবো ভীষণ প্রশ্নবোধক। আমি সেটাই বলছি। শুধু বিচারের রায় পাল্টানো হলো তা না, কিন্তু যেইভাবে শাহবাগ আন্দোলনকে জমানো হলো, যেভাবে গভর্নমেন্ট স্পন্সর্ড বিরিয়ানি স্পন্সর্ড আন্দোলন হলো, পুরো জিনিসটা কিন্তু আমাদের, দেখেন আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আমার কাছে অভাবনীয় মনে হয়েছে যে একটা সরকার, এবং আমার ধারণা এর পেছনে অন্যদের ব্রেইনও ছিল, এইরকম একটি ইস্যুতে একটি মাঠে আন্দোলন দানা বাঁধানো এবং সেইটার বেনিফিট নিয়ে পরের নির্বাচনটিতে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেল। এই যে রাজনৈতিক, ওই যে আপনাকে একটু আগে বললাম যে রাজনীতির ফলাফলটা পাওয়ার জন্য আমরা যে কত কদর্যময় পরিকল্পনা করতে পারি, শাহবাগ আন্দোলন, রায় বদলানো এবং পরবর্তীতে ভোটহীন ভোট, এই তিনটা জিনিস কিন্তু এক সূত্রে গাঁথা। আমি বলবো শাহবাগে অনেক ফ্যাসিবাদী আচরণের প্রকাশ আমরা দেখতে পেলাম। এবং এই শাহবাগ আন্দোলনের যারা পরিকল্পনা করছে তাদেরকে তো চিহ্নিত করা উচিত যে কারা তারা, কি উদ্দেশ্যে তারা, এদের চিহ্নিত করা উচিত এবং এদেরও বিচারের আওতায় আনা। তবে একটা জিনিস যেন আমরা ভুল না করি, 90% মানুষ কিন্তু স্বাধীনতা বিরোধীদের বিচার চায় এবং সেই সময়ে তাদের অপরাধের বিচার চায়। 100% এখন দেখুন, আমি নিজেও ঘাতক দালাল নির্মূল কমিটি করেছি এবং গোলাম আজমের ফাঁসি গণ আদালতে কার্যকর করেছি সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু এটি যেন কারসাজির না হয়, এটি যেন রাজনৈতিক উদ্দেশ্যে না হয়, অথবা ব্যবসায়িকভাবে সফল হওয়া, ইসলামী ব্যাংক দখল করলাম, ইবনে সিনা দখল করলাম, সেই জায়গায় যেন না যায়। এটি যেন আমরা গুলিয়ে না ফেলি, মানুষের ইচ্ছা এবং রাজনৈতিক অভিলাষ, এটি যেন আমরা গুলিয়ে না ফেলি। আমাদের সময় একেবারে শেষের দিকে, কিন্তু একটা টপিক নিয়ে আমি একটু জাস্ট টাচ পয়েন্ট করতে যাচ্ছি, টাচ বেস। আপনি শুরুতেই বলছেন যে 6টি সংস্কার কমিশনের মধ্যে 4টি সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, যেই দুটি বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনা মত পোষণ হচ্ছে। একটা হচ্ছে সংসদ সদস্য হবার জন্য 21 বছর হওয়ার এই যে একটা প্রস্তাব, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের নামের পরিবর্তন। এটার যুক্তি আপনার কাছে কতখানি, আপনার মতামত জানতে চাচ্ছি। হেলাল ভাই, আপনার থেকে। আমি প্রথমত বলি যে বয়স যদি কমানো হয় জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে 25 থেকে 21 করা হয়েছে, আমি তাতে কোনো সমস্যা দেখি না। দেখুন, আপনি যদি 24 বছর বয়সীদের নেতৃত্বে আন্দোলন করে হাসিনার মতো একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারেন, তারা রাজনৈতিকভাবে দীক্ষিত হোক, রাজনীতিতে আকর্ষিত হোক, আমরা সেই সময় চাই না যে আমি ভাই রাজনীতি বুঝি না। আমার মনে হচ্ছে তরুণদেরকে অগ্রাধিকার, এমনকি 10%-এর কথা বলা হয়েছে, সেটিও খারাপ না। আমরা যেন সবগুলো সুপারিশের ভেতরে সন্দেহ না তৈরি করি। আরেকটা জিনিস হয়েছে যে আপনার রাষ্ট্রের নাম সাংবিধানিক নাম। এখন দেখুন, প্রজা শুনতে আমাদের কিন্তু ভালো লাগে না, আর যখনই আপনি বলবেন প্রজা, তখনই কিন্তু রাজা হয়ে ওঠে একজন, যেটি 16 বছর দেখলাম। সেই দেখুন, আমার কাছে শব্দ খুব ইম্পর্টেন্ট এবং শব্দের যে ভাষাগত তাৎপর্য সেটা আরও ইম্পর্টেন্ট। কাজেই আমরা যদি জনগণতন্ত্রী বাংলাদেশ হই, নাগরিকতন্ত্র হচ্ছে প্রজাতন্ত্রের অল্টারনেটিভ। দেখুন, ইংরেজিতে কিন্তু রিপাবলিকই আছে অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আছে। আমরা যখন সেটির একটি অনুবাদটি করার চেষ্টা করেছি যাতে করে ভবিষ্যতে কেউ স্বৈরাচার না হয়ে ওঠেন এবং তারা যেন দায়িত্ব বলেন, তারা যেন ক্ষমতা না বলেন। আমি মনে করি যে এই সংস্কার প্রস্তাবনাগুলো ভালো। একটি জায়গায় আমি শুধু বলি, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছে 4 মূলনীতি থেকে, তার জায়গায় বহুত্ববাদকে রিপ্লেস করা হয়েছে। আমার মনে হয় ধর্মনিরপেক্ষতা অনেক বেশিভাবে প্রকাশিত, যেই আইডিয়ালসে আমরা বাংলাদেশকে আগামীতে যেতে দেখতে চাই। কাজে এইরকম 2-1টি জায়গা আছে হয়তো আবার
বিতর্ক করে ঠিক করে ফেলা উচিত। আবার ধরেন সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র এরকম কন্ট্রাডিক্টরি অনেক কিছু একসাথে রাখার চেয়ে নতুন যে বহুত্ববাদের সাথে যে নতুন 4টি বা 3টি যোগ করা হয়েছে, যে সামাজিক ন্যায় বিচার, হ্যাঁ, সেগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মানবিক, অনেক বেশি গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে সাযুজ্যপূর্ণ। ধন্যবাদ হেলাল ভাই, আপনি যদি কিছু আমি অ্যাড আমার করতে চান বক্তব্য হলো যে একেবারে শেষ আমরা সময়। যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ছিলাম, এটা খারাপ ছিল না। এখন যদি প্রজা থাকলে কাছেবাজাদের রাজা না, অনুবাদ করার পরে হ্যাঁ, আমি বলছি, আসলে ওটাই আমি বলছেন যে শেষ ইংলিশে করি। এটা it doesn't এখন তো create any নাম debate। দিচ্ছেন জনগণতান্ত্রিক, তাই না? তা আমি যদি বলি জনগণনন্দিত ভারত মাতা মহান, এটাও তো আমি বলতে পারি। আপনার পিপলস রিপাবলিক কোনো সমস্যা বহন করে না। আরেকটি কথা যে আপনার 21 বছর যেটা বলেছেন, এটা আমি হাইলি সাপোর্ট করি, কারণ 17 বছর যদি আকবর বাদশা হতে পারে, 33 বছর বা যদি আলেকজান্ডার বিশ্ব জয় করতে পারে। বক্তব্য হলো এখানে আশরাফ ভাইয়ের সাথে আমি কন্টেস্ট করব যে প্রত্যেক রাজনৈতিক দলের 10% এই 21 বছরের ছেলেদেরকে দিতে হবে, ম্যান্ডেটরি। তাহলে কি আপনি ছাত্রদেরকে শিক্ষামুখী না করেই রাজনীতিমুখী করছেন? এটা আমার একটা প্রশ্ন থেকে গেল। তবে এই 10%-এর বিষয়ে আমার দারুণ দ্বিমত হয়েছে, কারণ ছাত্ররা শিক্ষা অর্জন করবে, আপনার রাজনীতিমুখী হবে, কিন্তু আপনি তাকে বাংলাদেশের যে পলিটিক্যাল বাস্তবতা, এটা একটা বড় আলোচনা হতে পারে। তাদেরকে আপনি প্রত্যেকটা দলকে বলছে 10% নমিনেশন দিতেই হবে ছাত্রদেরকে, বিশেষ করে 21 বছর। এইটা আমি আরেকটা বহুত্ববাদের যেটা বললেন যে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা এক এক পৃথিবী, এক এক ভূখণ্ডে এক এক রকম, এটা একটা আলোচনা। আমরা যে জাতীয়তাবাদ বলি, বাংলাদেশি জাতীয়তাবাদ আর বহুত্ববাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। বাংলাদেশি জাতীয়তাবাদের যে অ্যাবজর্পশন পাওয়ার, বহুত্ববাদেরও সেই অ্যাবজর্পশন পাওয়ার। সুতরাং আমি মনে করি যে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ ছিল, অথচ বাঙালি খণ্ডিত জাতীয়তাবাদ, আর আমি বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে বলি বহুত্ববাদেরই একটা সমরূপ শব্দ। আমি কিন্তু বাঙালি এবং বাংলাদেশের মধ্যে কোনো বিরোধ দেখি না। কেন বলি, আপনার নৃতাত্ত্বিক পরিচয়, আপনার নাগরিক পরিচয়, সেটি কিন্তু রাজনৈতিকভাবে বিরোধটি তৈরি করে রাজনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে কিন্তু আমি বাংলাদেশি হিসাবে পরিচিত পৃথিবীর বুকে। আরেকটা জিনিস, বাংলাদেশি বললে কিন্তু আপনি আদিবাসী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সবাইকে নিয়ে বলতে পারছেন। কাজে এই সংস্কারটি আমার মনে হয় জরুরি। এটি নিয়ে বিতর্ক করে যে বাঙালিত্ব কেড়ে নেওয়া হলো কিনা, আমার মনে হয় অহেতুক। আরেকটা জিনিস, 10% কিন্তু একটি সুপারিশ। আপনি সেটাকে যদি 5 করেন, সেটাকে যদি 3% করেন, করতে হবে কেন? আপনি 21 বছরের নেতা হতে পারছেন, ভোটে দাঁড়াতে পারবেন, এখন কোন দল দিতে বাধ্য, এটা তো ঠিক না। এটা তো ডিক্টেট করা। আচ্ছা, এর একটি যুক্তি হচ্ছে, ধরেন নারী অথবা তরুণদেরকে, যারা একটু পিছিয়ে পড়া, যাদের আমাদের তো পাকা চুলের রাজনীতির দেশ, চুল আগে পাকতে হবে তারপর রাজনীতি। সেই ক্ষেত্রে যদি আমরা একটু ভালো সুনজরে দেখি যে নারীদেরকে সরাসরি নির্বাচনে আনা হচ্ছে, দেখুন সংরক্ষিত আসনে কি হয়েছে, আমরা আর লম্বা করতে চাই না ইতিহাস। সেই ক্ষেত্রে তরুণদের 10% না হোক, 3%, 2% হলেও নারীদেরকে সরাসরি বলা হয়। সরাসরি নির্বাচন আনছেন, এত বড় নির্বাচন, এত বৃহৎ নির্বাচন বাংলাদেশের মতো একটা প্রথমেই 100টি আসনে হবে না, করতে পারবে কিনা। আমি বলবো সুপারিশটি আলোচনার দাবি রাখে। আপনি পার্সেন্টেজ কমাতে পারেন, প্রথমেই 100 জন নারী, এটি প্র্যাকটিক্যাল না যে আপনি 100 জন 100টি সিটে বহন করার মতো ক্ষমতা আপনার আছে কিনা। তবে আমি লাস্ট কথা বলি, এমন সুপারিশে আপনি যাবেন না যাতে করে নির্বাচনের সময় শুধু পিছিয়েই যায়। ওই সুপারিশগুলোকে বাদ রেখে নির্বাচিত সরকারের হাতে দিতে হবে। মৌলিক সুপারিশ বা সংস্কারটি আগে জরুরি। ধন্যবাদ আশরাফ ভাই, জনাব আজিজুল বারী হেলাল এবং আশরাফ কায়সার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনার জন্য এবং এনটিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংবাদ প্রতিদিন অনুষ্ঠান। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।